মাত্র 11 জন? কি অবস্থা তোমাদের, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। আপনি কেমন আছেন? তো আমি আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা পড়াশোনা কেমন চলছে? চলছে ম্যাম। আচ্ছা, তোমাদের তো হচ্ছে শোনা গেল জানুয়ারির মনে হয় লাস্ট উইকে। জি তো ম্যাম। তোমাদেরকে, হ্যাঁ, তা এখন তো আর সময় নষ্ট করলে চলবে না, সিরিয়াসলি পড়তে হবে। আর হচ্ছে তোমাদেরকে তো মনে হয় হোস্টেলে আসার জন্য করা হয়েছে না? হোস্টেলে কি আসছো নাকি না? ডিসেম্বরের শেষে নাকি উঠার কথা বলা হয়েছে? আচ্ছা, এখন পড়াশোনা করো সিরিয়াসলি, সময় আর বেশি নাই। অনেক কিছু আছে, অসপি আছে, প্র্যাকটিক্যাল আছে, রিটেন, ভাইবা। আচ্ছা, লাস্ট ক্লাসে যেটা বলছিলাম যে এই যে হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম নিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে কে প্রডিউস করে আর মেনটেন করে, হ্যাঁ। এগুলা কিন্তু রিটেনে আসে যে কিভাবে মেনটেন হয়, হ্যাঁ। হাইপার অসমোটিক রেনাল মেডুলার ইন্টারস্টিশিয়াম কিভাবে মেনটেন হয় আর কে এটাকে ক্রিয়েট করে বা প্রডিউস করে, হ্যাঁ। কাউন্টার কারেন্ট মেকানিজম, এভাবেও কোশ্চেন আসতে পারে যে কাউন্টার কারেন্ট মেকানিজমটা ডিসক্রাইব করো, বা কনসেন্ট্রেটেড ইউরিন কিভাবে ফর্মেশন হয় এটাও আসে। আবার এভাবেও আসতে পারে যে হাইপার অসমোটিক রেনাল মেডুলার ইন্টারস্টিশিয়ামটা কিভাবে প্রডিউসড হয় এবং কিভাবে মেনটেন হয়, কে প্রডিউস করে আর কোন মেকানিজমের মাধ্যমে প্রডিউসড হয় আর কিভাবে মেনটেন হয়। তো প্রডিউসড হয় কিভাবে আমরা জানি যে অলরেডি যে বাই দ্য অপারেশন অফ দ্য লুপ অফ হেনরি, যেটা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে, হ্যাঁ। লুপ অফ হেনরিটা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে, এন্ড অলসো বাই ইউরিয়া রিসার্কুলেশন। এই যে হাইপার অসমোটিক রেনাল মেডুলার ইন্টারস্টিশিয়ামটা প্রডিউসড হচ্ছে, এটাতে রেসপন্সিবল কে কে? একটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেম, আর একটা হচ্ছে ইউরিয়া রিসার্কুলেশন। এই দুইটা মেকানিজমের মাধ্যমে হচ্ছে হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়ামটা প্রডিউস হচ্ছে। আর এটা মেনটেন হচ্ছে কিভাবে? বাই দ্য অপারেশন অফ দ্য ভাসারেক্টা, যেটা কাজ করছে কি হিসেবে? এস কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। ভাসারেক্টাটা হচ্ছে একটা কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। তো এখন আমরা হচ্ছে কিভাবে প্রডিউসড হয় কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার ফার্স্ট মেকানিজম, এটা নিয়ে দেখবো। তোমাদের এটা আসে হোয়াট ডু ইউ মিন বাই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার এন্ড কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। এই যে কাউন্টার কারেন্ট আমরা মাল্টিপ্লায়ার বলছি আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার বলছি, এগুলো বলতে তুমি কি বুঝো? এগুলা হচ্ছে তোমাদের ভাইভাতে কাট কোশ্চেন থাকে, আবার এভাবেও আস্ক করা হয়, আবার রিটেনও আসতে পারে, হ্যাঁ। যে হোয়াট ডু ইউ মিন বাই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, হোয়াট ডু ইউ মিন বাই কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, এগুলো দিয়ে কি বুঝো, হ্যাঁ। তো কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারটা কি? এখানে হচ্ছে বলা হচ্ছে দ্য রিপিটেটিভ রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম ক্লোরাইড, the repetitive reabsorption of sodium chloride by thick ascending limb of loop of Henle and continued inflow of new sodium chloride from proximal tubule into the loop of Henle. এটা তোমরা মেকানিজমটা জানো অলরেডি, এখনো দেখবা যে আমরা জানি যে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেলদিতে যে একটা অ্যাক্টিভ পাম্প বা হচ্ছে যে পাম্পটা কাজ করে, যে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড যে কো ট্রান্সপোর্টটা, এই ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়। আর রিঅ্যাবজর্পশন হয় সাথে আবার একটা নিউ ফ্লো কিন্তু একটা কন্টিনিউ চলতে থাকে। ওইখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হবে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলি থেকে, সাথে আবার একটা কন্টিনিউড ইনফ্লো আসতে থাকবে নিউ সোডিয়াম ক্লোরাইডের, হ্যাঁ। কন্টিনিউড ইনফ্লো আসতে থাকবে প্রক্সিমাল টিউবুল থেকে লুপোফেনলিতে। তো ফার্স্টে যে 1 সোডিয়াম 1 পটাশিয়াম 2 ক্লোরাইড যে কো ট্রান্সপোর্টটা আছে, এটা দিয়ে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হবে, তারপর কন্টিনিউড ইনফ্লো হতে থাকবে, হ্যাঁ, নিউ সোডিয়াম ক্লোরাইড ফ্রম প্রক্সিমাল টিউবুল ইনটু দ্য লুপ হেনলি। তো এভাবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা রিঅ্যাবজর্পশন হবে অ্যাসেন্ডিং লিম্ব থেকে, সাথে সে কি অ্যাড করতে থাকবে? কি অ্যাড হতে থাকবে? যে নিউলি যে অ্যারাইভড বা হচ্ছে নিউ যে সোডিয়াম ক্লোরাইড, এগুলা হচ্ছে
আসতে থাকবে। এইভাবে এর কনসেন্ট্রেশনটা হচ্ছে মাল্টিপ্লাই হতে থাকবে। এই যে আমরা জানি কিভাবে হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম হবে, যে ইন্টারস্টিশিয়ামে আমার সলিউটের কনসেন্ট্রেশনটাই মেনলি মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, এই যে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়ে ইন্টারস্টিশিয়ামে আসছে, হ্যাঁ, তারপর আবার আরেকটা নতুন ফ্লো এসে অ্যাড হচ্ছে। হ্যাঁ, নিউ সোডিয়াম ক্লোরাইড এর একটা ফ্লো আসছে প্রক্সিমাল টিউবুল থেকে লুপ অফ হেলডিতে, তারপরে এটা আবার দেখা যাবে রিঅ্যাবজর্পশন হবে। এইভাবে ইন্টারস্টিশিয়ামের যে সলিউটের কনসেন্ট্রেশন এটা এভাবে বাড়তে থাকবে, মাল্টিপ্লাই হতে থাকবে। হ্যাঁ, হতে হতে তখন এই হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়ামটা তৈরি হবে। আমরা জানি অসমোটিক বা যেটা আমরা বলছি অসমোটিক বা টোনিক বা হাইপোঅসমোটিক, হাইপার অসমোটিক, হাইপোটোনিক, হাইপার অসমোটিক, এগুলো সলিউটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। তো সলিউটের কনসেন্ট্রেশনটা যখন ইন্টারস্টিশিয়ামে বাড়তে থাকবে তখনই এটা হাইপার অসমোটিক বলা হবে। যখন এরা মাল্টিপ্লাই হতে হতে বেড়ে যাবে তখনই এই হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়ামটা ক্রিয়েট হবে। সলিউট গুলো যখন টিউবুল থেকে কোথায় আসবে, ইন্টারস্টিশিয়ামে আসবে। হ্যাঁ, এইভাবে রিপিটেটিভ রিঅ্যাবজর্পশন হবে সোডিয়াম ক্লোরাইডের বাই দ্য থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি অ্যান্ড কন্টিনিউড ইনফ্লো অফ নিউ সোডিয়াম ক্লোরাইড ফ্রম প্রক্সিমাল টিউবুল ইনটু দ্য লুপ অফ হেনলি। এই যে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হচ্ছে, সাথে সাথে কন্টিনিউয়াসলি হচ্ছে ইনফ্লো হচ্ছে নিউ সোডিয়াম ক্লোরাইড। এভাবে সলিউট বা সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, মাল্টিপ্লাই হতে হতে এটা আলটিমেটলি হাইপার অসমোটিক একটা রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম তৈরি হবে, প্রডিউস হবে বা ক্রিয়েট হবে। তো এই যে হাইপার অসমোটিক যে রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়ামটা তৈরি হবে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট কজটা কি? আমরা জানি যে এই যে পাম্পটা কাজ করছে বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেমটা কাজ করছে, কো ট্রান্সপোর্ট সিস্টেম, 1 সোডিয়াম 1 পটাশিয়াম 2 ক্লোরাইড কো ট্রান্সপোর্ট, এটাই হচ্ছে এটার মেইন cause active transport of sodium and co-transport of potassium chloride and other ions। এই যেখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে সোডিয়ামের আর কো ট্রান্সপোর্ট হয় পটাশিয়াম ক্লোরাইড and other ions, establishing about 200 milliosmol per liter concentration gradient between the tubular lumen and interstitial fluid। এখানে টিউবুলার লুমেন আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে একটা 200 মিলিঅসমল পার লিটারের একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হবে, তৈরি হবে। হ্যাঁ, এই ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য। হ্যাঁ, এখানে তাহলে মেইন কজটা কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ সোডিয়াম এন্ড কো ট্রান্সপোর্ট অফ পটাশিয়াম ক্লোরাইড এন্ড আদার আয়ন্স এস্টাবলিশিং অ্যাবাউট 200 মিলিঅসমল পার লিটার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বিটুইন টিউবুলার লুমেন এন্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে এই মেকানিজম সিস্টেমটা এখন আমরা দেখবো এটা কিভাবে মাল্টিপ্লাই হচ্ছে। হ্যাঁ, কি কি স্টেপ, এটা যদি তোমাদের রিটেনে আসে প্রথমেই তোমরা হচ্ছে ফিগারটা এঁকে ফেলবা। হ্যাঁ, কারণ সময় বেশি পাওয়া যায় না, ফিগারটা এঁকে ফেলবা, তারপর যতটুকু লিখতে পারো লেখার চেষ্টা করবা। আগে ফিগারটা এঁকে ফেলবা। হ্যাঁ, আর এটা খুব বুঝে আঁকতে হয়, খুব একটা ঝামেলার একটা ফিগার। আচ্ছা, স্টেপস ইনভলভড ইন কজিং হাইপারঅসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম। তাহলে কি কি স্টেপ ইনভলভড ইন কজিং দিস হাইপারঅসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম? এখানে অনেকগুলো স্টেপস আছে। ফার্স্ট স্টেপস হচ্ছে, ফার্স্টে আমরা যে এজিউম করব দ্যাট যে লুপ অফ হেনলিটা হচ্ছে ফিল্ড উইথ ফ্লুইড, যেটার কনসেন্ট্রেশন হচ্ছে উইথ এ কনসেন্ট্রেশন অফ 300 মিলিঅসমল পার লিটার, যেটা সেম অ্যাজ দ্যাট লিভিং দ্য প্রক্সিমাল টিউবুল। আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে ফ্লুইডটা লুপ অফ হেলদিতে আসছে ওটা কনসেন্ট্রেশন বা অসমোলারিটি হচ্ছে কত? 300 মিলিঅসমল পার লিটার। এটা হচ্ছে কার? সেম প্রক্সিমাল টিউবুলের যে ফ্লুইডটা ছিল ওইটাই সেম ছিল 300। প্রক্সিমাল টিউবুলে যেটা ছিল ওইটাও 300 মিলিঅসমল পার লিটার। তারপর এটা যখন লুপ অফ হেলদিতে আসলো তখনও 300 মিলিঅসমল পার লিটার। তারপর স্টেপ 2 তে যে কি হবে, ওই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে সোডিয়ামের, যে আয়ন পাম্প এখানে কাজ করবে, যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে সোডিয়ামের এন্ড হচ্ছে co-transport of potassium chloride and other ions from thick ascending limb of loop of Henle, establishing a 200 milliosmol per liter concentration gradient between tubular fluid and interstitial fluid।
এই যে সোডিয়াম আর পটাশিয়াম ক্লোরাইড এদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে, যার কারণে কি হবে, টিউবুলার ফ্লুইড আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে একটা 200 মিলিঅস্মল পার লিটার একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হবে। আচ্ছা, এটা তৈরি হলো, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এখন কি হবে, এখন হচ্ছে এই যে ইন্টারস্টিশিয়াল osmolality is maintained at 400 milliosmol per liter because of continued transport of ion out of the thick ascending limb of leucophil। আচ্ছা, এটা হচ্ছে প্লাস মাইনাস, এই লাইনটা দিতেও পারো না দিতে পারো। এখানে বলা হচ্ছে যে যে 200 যে মিলিঅস্মল পার লিটার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে আমার টিউবুলার ফ্লুইড আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে, যখন আমার থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুকোফেলি থেকে ওই আয়ন গুলার হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে, তখন এরা তো ইন্টারস্টিশিয়ামে চলে আসবে, তাহলে ওইখানের কনসেন্ট্রেশন কিন্তু কমে যাবে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুকোফেলি, আর ইয়েতে বেড়ে ইন্টারস্টিশিয়ামে 400 হয়ে যাবে কনসেন্ট্রেশন, 400 মিলিঅস্মল পার লিটার হবে। আচ্ছা, এখন থার্ড স্টেপ হচ্ছে এবার ডিসেন্ডিং লিম্ব অফ লুকোফেলির যে ফ্লুইডটা আছে, tubular fluid in the descending limb of leucofelli and the interstitial fluid, এটা quickly reach osmotic equilibrium, এরা osmotic equilibrium এ চলে আসবে। কেন? because of osmosis of water out of the descending limb, descending limb থেকে osmosis of water হবে। হ্যাঁ, osmosis of water হয়ে তখন tubular fluid আর interstitial fluidটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে চলে আসবে। এই যে দেখো এই ফিগারটা, আমি যেটা ফার্স্ট বলছিলাম যে দেখো প্রত্যেকটা পার্টে এখানে যে ফ্লুইডটা আছে সব সবখানে কিন্তু 300 মিলিঅস্মল পার লিটার কনসেন্ট্রেশন। হ্যাঁ, প্রক্সিমাল টিউবুল, তারপর লুকোফেলিতে যখন আসছে সবখানে, তারপর ইন্টারস্টিশিয়ামে সব জায়গায় 300 মিলিঅস্মল পার লিটার। হ্যাঁ, তারপর সেকেন্ড স্টেপসে আমরা দেখলাম যে এখানে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুকোফেলি থেকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে সোডিয়ামের এন্ড কোল্ড ট্রান্সপোর্ট অফ পটাশিয়াম ক্লোরাইড এগুলার, যার কারণে এখানে একটা 200 মিলিঅস্মল পার লিটার একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হবে। এই যে এখানে 200 কমে 200 হয়ে গেল, আর এখানে 400 বেড়ে 400 হয়ে গেল, তাহলে কত হচ্ছে গ্রেডিয়েন্টটা? 200, কিন্তু 200 এখানে 400, মানে 200 মিলিঅস্মল পার লিটার একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। এখন এরপর ডিসেন্ডিং এর কি হবে, ডিসেন্ডিং এ এসে ডিসেন্ডিং লিম্ব অফ লুকোফেলির যে টিউবুলার ফ্লুইড সেটা তারপর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের সাথে ইকুইলিব্রিয়ামে আসবে। কিভাবে? এখানে অসমোসিস অফ ওয়াটার হবে, অসমোসিস অফ ওয়াটার হয়ে এদের কনসেন্ট্রেশনটা ইকুইলিব্রিয়ামে আসবে। এখানেও 400 হবে, ইন্টারস্টিশিয়ামের 400 এর মতো। হ্যাঁ, ডিসেন্ডিং এও 400 হয়ে যাবে। দেন আবার ফোর্থ স্টেপটা কি, এখানে আবার একটা নিউ ফ্লো আসবে। হ্যাঁ, এই যে নিউ ফ্লো অফ ফ্লুইড আসবে, যেটা কনসেন্ট্রেশন আবার 300 মিলিঅস্মল পার লিটার, আবার একটা নতুন ফ্লো আসবে। এই ফ্লোটা এসে কি করবে, 400 মিলিঅস্মল পার লিটারের যে ফ্লুইডটা ছিল এটাকে কোথায় পুশ করবে? অ্যাসেন্ডিং এর দিকে। হ্যাঁ, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুকোফেলির দিকে পুশ করবে 400 মিলিঅস্মল পার লিটারের যে ফ্লুইডটা ছিল, আর নতুন ফ্লোটা আসলো 300 এ। হ্যাঁ, 300 মিলিঅস্মল পার লিটার একটা ফ্লো আসলো। আচ্ছা, ফোর্থ স্টেপটা তাহলে কি দেখালাম, যে একটা অ্যাডিশনাল ফ্লো অফ ফ্লুইড আসবে কোথায়? লুকোফেলিতে ফ্রম প্রক্সিমাল টিউবুল, which causes the hyperosmotic fluid from descending limb flows into the ascending limb। ওই যে 400 মিলিঅস্মল পার লিটারের যে ফ্লুইডটা ছিল এটাকে সে তখন কি করবে, ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং লিম্বে ফ্লো করাবে। হ্যাঁ, পুশ করবে, ওটা তখন অ্যাসেন্ডিং লিম্বে চলে আসবে এই অ্যাডিশনাল ফ্লোটা এসে। হ্যাঁ, যেটা 300 মিলিঅস্মল পার লিটারের একটা ফ্লো, এই ফ্লোটা এসে, এই ফ্লুইডের ফ্লোটা এসে এই হাইপারঅসমোটিক যে ফ্লুইড 400 মিলিঅস্মল পার লিটারের যে ফ্লুইডটা, এটাকে ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুকোফেলিতে ফ্লো করাবে। তারপর এই ফোর্থ পর্যন্ত হলো। এবার ফিফথ স্টেপ থেকে কিন্তু আবার আগের মতো, যে ফিফথ যেটা additional ions are pumped into the interstitium from ascending limb of leucofelli, যেটা rises interstitial fluid osmolality 500 milliosmol per liter। এরপর আবার হচ্ছে ওই ascending limb of leucofelli থেকে আবার
ওই ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে কি হবে, আয়ন পাম্প হবে কোথায়, ইন্টারস্টিশিয়ামে। তখন এই ইন্টারস্টিশিয়ামের অসমোলাইটটা কিন্তু আবার বেড়ে 500 হয়ে যাবে। এই যে দেখো ফিফথ যে স্টেপসটার কথা বলছি, এই যে এখানে আবার আয়ন পাম্প যখন কাজ করবে তখন কি হবে, কারণ আমরা জানি এখানে 200 মিলিঅস্মল পার লিটারের একটা গ্রেডিয়েন্ট তৈরি হতে হবে। তাহলে এখানে ছিল আমার এই যে 400 থেকে এখানে কমে 300 হয়ে গেল, আর এখানে 400 এর জায়গায় কত হলো, 500 হয়ে গেল। তাহলে এখানে কিন্তু দেখো 300 500 300 500, আর এখানে তো 200 ছিল, যেটা 150 হয়ে গেল, 400 ছিল, তারপর হচ্ছে এটা হচ্ছে 350 হলো। হ্যাঁ, এখানেও কিন্তু একটা 200 মিলিঅস্মল পার লিটারের একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। তাহলে এখানে 300 500 300 500 সব জায়গায় একটা 200 মিলিঅস্মল পার লিটারের একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো। তারপর 6 স্টেপে কি হবে, আবার ওই যে ডিসেন্ডিং লিম্বের যে ফ্লুইড গুলা, এগুলো আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের সাথে ইকুইলিব্রিয়ামে আসবে বাই অসমোসিস অফ ওয়াটারের মাধ্যমে। আবার এরা ইকুইলিব্রিয়ামে চলে আসবে, এখানেও 500 এখানেও 500। হ্যাঁ, হয়ে গেল এই যে 6 স্টেপ যেটা। দেন ওয়ান্স অ্যাগেইন দ্য ফ্লুইড ইন দ্য ডিসেন্ডিং লিম্ব reaches equilibrium with the hyperosmotic medullary interstitial fluid। ওই যে ফ্লুইড যেটা আছে ডিসেন্ডিং লিম্বের, বলছে যে এটা আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের যে হাইপারঅসমোটিক ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এটার সাথে ইকুইলিব্রিয়ামে চলে আসবে ডিউ টু অসমোসিস অফ ওয়াটার। তাহলে এটা 6টা স্টেপস গেল, 6 নাম্বার স্টেপস। 7 নাম্বার স্টেপসটা কি হবে, এভাবে এই যে তোমাদের 4 থেকে 6 স্টেপ পর্যন্ত স্টেপস গুলা কিন্তু বারবার রিপিটেড হতে থাকবে। হ্যাঁ, রিপিটেড হতে থাকবে কতক্ষণ পর্যন্ত, এই যে দেখো রিপিট স্টেজ 4 to 6। এই যে নতুন ফ্লো আসলো, আমার আয়ন পাম্প কাজ করলো অ্যাসেন্ডিং লিম্বে, তারপর ডিসেন্ডিং লিম্বের ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের সাথে ইকুইলিব্রিয়ামে আসলো। এই 4 থেকে 6 স্টেপস এটা বারবার রিপিটেড হতে থাকবে, রিপিটেড ওভার এন্ড ওভার, and adding more and more solute to the medulla in excess of water। এভাবে এই স্টেপস গুলা রিপিটেড হতে থাকবে and অ্যাড করবে more and more solute to the medulla। এভাবে সলিউট অ্যাড হতে থাকবে মেডুলাতে। with sufficient time the process this process multiplies the concentration gradient, eventually raising the interstitial fluid osmolality to 1200 to 1400 milliosmol per liter। এইভাবে সময়ের সাথে সাথে মাল্টিপ্লাই হতে হতে ইভেন্চুয়ালি দেখা যাবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের যে অসমোলাইটটা, এটা বেড়ে 1200 থেকে 1400 মিলিঅসমোল পার লিটার হয়ে যাবে। হ্যাঁ, এভাবে কনসেন্ট্রেশনটা মাল্টিপ্লাই হতে হতে এই প্রসেসটার কাজ হচ্ছে কি করা, মেডুলাতে সলিউট ট্র্যাপ করা বা অ্যাড করা। হ্যাঁ, সলিউটকে অ্যাড করতে থাকবে মেডুলাতে, যার কারণে মেডুলার অসমোলাইটটা হাই হতে থাকবে। আলটিমেটলি এই কনসেন্ট্রেশনটা মাল্টিপ্লাই হতে হতে এবং আলটিমেটলি দেখা যায় কি হয়, ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের অসমোলাইটটা হাই হয়ে যায়। হাই হতে হতে 1200 থেকে 1400 মিলিঅসমোল পার লিটার হয়ে যায়। হ্যাঁ, 1200 থেকে 1400 মিলিঅসমোল পার লিটার হয়ে যায়। এইভাবেই একটা হাইপার অসমোটিক রেনাল মেডুলার ইন্টারস্টিশিয়ামটা ক্রিয়েট হয়। তো আমরা দেখলাম যে কাউন্টার মাল্টিপ্লায়ার কিভাবে এটাতে কন্ট্রিবিউট করে। তো আরেকটা মেকানিজম আছে কি, ইউরিয়া রিসার্কুলেশন, ওইটা এখন দেখবো। হ্যাঁ, আচ্ছা, এই ফিগারটা এইভাবে আঁকতে হবে, রিটেনে আসলে আগে ফিগারটা এঁকে ফেলবা, তারপর থিওরি লেখা লিখবা। হ্যাঁ, থিওরিটা একদম স্টেপ বাই স্টেপ লিখে ফেলবা। ফিগারটা খুব চিন্তা ভাবনা করে আঁকতে হবে, এগুলার হিসাবগুলা মিলাতে হবে। হ্যাঁ, যেন এখানে একটা প্রথম 300 একটা ফ্লো থাকবে, সব জায়গায় 300। হ্যাঁ, তারপর এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে, তারপর এখানে ডিসেন্ডিং যে ইকুইলিব্রিয়ামে আসবে, তারপর আবার নতুন ফ্লো আসবে, এসে হাইপার অসমোটিক ফ্লুইডটাকে ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং এ পুশ করবে, তারপর আবার অ্যাসেন্ডিং এ অ্যাক্টিভ পাম্প কাজ করবে, আর ডিসেন্ডিং এ ফ্লুইড গুলো আবার ইকুইলিব্রিয়ামে আসবে। তো এইভাবে এই স্টেপস গুলো রিপিট হতে থাকবে। হ্যাঁ, তা আলটিমেটলি কি এতে পৌঁছবে, এই কনসেন্ট্রেশনে, এটা দেখাতে হবে।
আচ্ছা, তারপর হচ্ছে আমার ইউরিয়া কিভাবে কন্ট্রিবিউট করে। ইউরিয়া রিসার্কুলেশনটা এই হাইপার অক্সিমেটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম ক্রিয়েট করতে কিভাবে কন্ট্রিবিউট করে। হ্যাঁ, ইউরিয়া contributes about 40 to 50% of the osmolality. ইউরিয়া 40 to 50% of the osmolality, যেটা হচ্ছে কত আমরা দেখলাম 1200 থেকে 1400, তাই এটার হাফ হচ্ছে 500 to 600 মিলিঅসমোল পার লিটার of the renal medullary interstitium. এই যে ইউরিয়া হচ্ছে এই হাফ অসমোলাইটি ক্রিয়েট করতে কন্ট্রিবিউট অ্যাবাউট 40 to 50% of the osmolality of the renal medullary interstitium, যেটা হচ্ছে 500 to 600 মিলিঅসমোল পার লিটার। তো when during water deficit and high blood level of ADH, যখন ওয়াটার ডেফিসিট থাকে আর হচ্ছে ADH এর লেভেলটা হাই থাকে, তখন হচ্ছে কি হয় আমরা জানি যদি ওয়াটার ডেফিসিট থাকে আর হাই লেভেল অফ ADH থাকে, তখন সে কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশন করে ফেলবে। হ্যাঁ, ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, যার কারণে দেখা যায় টিউবুলার ফ্লুইডে কম্পারেটিভলি ইউরিয়ার কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। তখন দেখা যায় লার্জ অ্যামাউন্ট অফ ইউরিয়া প্যাসিভলি রিঅ্যাবজর্বড হয় ফ্রম ইনার মেডুলারি কালেক্টিং ডাক্ট ইনটু দ্য ইন্টারস্টিশিয়াম। যখন ওয়াটার ডেফিসিট থাকে এন্ড হাই লেভেল অফ এডিএস থাকে, আমরা জানি তখন হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, তখন হচ্ছে লার্জ অ্যামাউন্ট ইউরিয়া প্যাসিভলি রিঅ্যাবজর্বড হবে ইনার মেডুলারি কালেক্টিং ডাক্ট থেকে ইন্টারস্টিশিয়ামে। আচ্ছা, ইন দ্য প্রক্সিমাল টিউবুল 40 to 50% of the filtered urea দেখা যায় reabsorbed হয় প্রক্সিমাল টিউবুলে। 40 to 50% filtered urea reabsorbed হয়। Then the concentration of the urea rises as tubular fluid flows into the thin segment of the loop of Henle. তারপর ইউরিয়ার কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে। হ্যাঁ, টিউবুলার ফ্লুইডটা যখন থিন সেগমেন্ট অফ দ্য লুপ অফ হেনলিতে আসে, দেখা যায় ইউরিয়া কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে। কেন? Partly by water reabsorption out of the descending limb of loop of Henle. ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি থেকে একটা হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, আবার আরো কি অলসো বাই সিক্রেশন অফ মডারেট অ্যামাউন্ট অফ ইউরিয়া ইনটু দ্য থিন লুপ অফ হেনলি ফ্রম মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এই দুইটা কারণে দেখা যায় যে লুপ অফ হেনলিতে যে থিন সেগমেন্ট অফ দ্য লুপ অফ হেনলিতে যে ইউরিয়ার কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। একটা হচ্ছে আমরা জানি ডিসেন্ডিং লুপ অফ হেনলি থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, আর আরেকটা হচ্ছে যে ইউরিয়া গুলো যে ইনার মেডুলারি কালেক্টিং ডাক্ট থেকে প্যাসিভলি এরা রিঅ্যাবজর্ব হবে ফ্যাসিড ডিফিউশনের মাধ্যমে, যে ইউরিয়া গুলা ইন্টারস্টিশিয়ামে আসে, ওইখান থেকে একটা মডারেট অ্যামাউন্ট অফ ইউরিয়া আমার থিন লুপ অফ হেনলিতে সিক্রেশন হবে। তো যার কারণে এই ইউরিয়া কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে। হ্যাঁ, তো the recirculation of urea helps to trap urea in the renal medulla. এই যে রিসার্কুলেশন হয় ইউরিয়ার, এটার কাজ হচ্ছে রেনাল মেডুলাতে ইউরিয়াকে ট্র্যাপ করা। ইউরিয়া আমরা তো জানি এটা একটা সলিউট, যার কারণে এটা আমাদের রেনাল মেডুলার অসমোলাইটটা এই হাইপার অসমোটিক হতে কন্ট্রিবিউট করতে পারে, যেহেতু ইউরিয়াটা মেডুলাতে ট্র্যাপ হচ্ছে। এই যে এই ফিগারটা, আচ্ছা এখানে দেখানো হচ্ছে রিসার্কুলেশন অফ ইউরিয়া। এই যে ফার্স্টে ইউরিয়া দেখো এখানে 100% রিমেইনিং। তারপর আমরা প্রক্সিমাল টিউবুলে বললাম যে কি হয় 40 to 50% রিঅ্যাবজর্পশন হয়ে যায়। এই যে প্রক্সিমাল টিউবুলে বলা হয়েছে যে 40 to 50% ফিল্টার্ড ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয়। তো যার কারণে এই যে যখন ফ্লুইডটা প্রক্সিমাল টিউবুল লিফট করছে, তখন কিন্তু ইউরিয়া কনসেন্ট্রেশনটা কমে 50% হয়ে যাচ্ছে, যার কারণে বলছে 50% রিমেইনিং। 50% রিমেইনিং, যেহেতু প্রক্সিমাল টিউবুলে যেহেতু 40 to 50% রিঅ্যাবজর্পশন হয়ে গেছে আর 50% রয়ে গেছে, তাহলে 50% রিমেইনিং। তারপর ডিসেন্ডিং এ এসে কিন্তু আবার বাড়তে থাকবে, থিন লুপ অফ হেনলিতে এসে আবার
বাড়তে থাকবে। কেন? একটা হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে আর ইউরিয়া মডারেট অ্যামাউন্টে সিক্রেশন হবে। এই যে ইউরিয়া ট্রান্সপোর্টার A2 এটা দিয়ে ইউরিয়া সিক্রেশন হবে এথিল লুপোফেনলিতে। তারপর যে এই যে অ্যাসেন্ডিং থেকে শুরু করে আমার এই যে মোটা থিক যে লাইনটা দেখানো হচ্ছে, এটা থিক লাইন বা হেভি লাইন বলা হয়, এটা দেখানো হচ্ছে। এটাতে বোঝা যাচ্ছে কি ইউরিয়া এই পার্টগুলোর জন্য ইমপারমিয়েবল। হ্যাঁ, এই পার্টগুলা ইউরিয়ার জন্য ইমপারমিয়েবল, এখানে কোনো ইউরিয়া রিঅ্যাবজর্পশন হয় না। এই যে অ্যাসেন্ডিং থেকে শুরু করে এখানে দেখানো হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলি থেকে মেডুলারি কালেক্টিং ডাক্ট পর্যন্ত দেখানো হচ্ছে। এই পার্টটা হচ্ছে পুরাই ইউরিয়ার জন্য ইমপারমিয়েবল। তো ইমপারমিয়েবল হওয়ার কারণে কিন্তু আলটিমেটলি ইউরিয়ার কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে আবার কিন্তু 100% হয়ে যায়। 100% কম্পারেটিভলি, হ্যাঁ, যেহেতু অন্য সলিউট তারপর হচ্ছে ওয়াটার এগুলা রিঅ্যাবজর্পশন হতে থাকবে, কম্পারেটিভলি ইউরিয়ার কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, বেড়ে আবার 100% হয়ে যাবে। তো বাড়তে বাড়তে এইভাবে তারপর যখন লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং ডাক্ট এগুলাতে আসবে, এখানে এসে আরো বেড়ে যাবে। যেহেতু এখানে আমরা জানি এডিএইচ এর প্রেজেন্সে তখন ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, তো ইউরিয়া কনসেন্ট্রেশনটা কম্পারেটিভলি আরো বেড়ে যাবে। তখন সে কি করবে? ফ্যাসিলিটেড ডিফিউশন হবে। ফ্যাসিলিটেড ডিফিউশন হয়ে কোথায় আসবে? যে ইউরিয়া ট্রান্সপোর্টার 1 আর 3, ইউরিয়া ট্রান্সপোর্টার 1 আর 3 দিয়ে ইউরিয়াটা তখন ডিফিউশন হয়ে ইন্টারস্টিশিয়ামে আসবে। এর থেকে কিছু মডারেট অ্যামাউন্ট ইউরিয়া সিক্রেশন হবে এই থিক সেগমেন্ট অফ লুপ অফ হেনলিতে। এই যে ইউরিয়া আসলো ইন্টারস্টিশিয়ামে, এখান থেকে মডারেট অ্যামাউন্টে ইউরিয়া ট্রান্সপোর্টার A2 দিয়ে সিক্রেশন হবে কোথায়? ডিসেন্ডিং লিম্ব, এই যে থিন লুপ অফ হেনলিতে। এইভাবে ইউরিয়া হচ্ছে এক্সক্রিশনের আগে এভাবে সেভারাল টাইমস সে রিসার্কুলেট হতে থাকে, হয়ে এটার কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে, তারপর এক্সক্রিশনটা হয়। এক্সক্রিশনের আগে সে সেভারাল টাইমস এভাবে রিসার্কুলেট হতে থাকে। আমরা জানি একটা পার্সন, একটা হেলদি পার্সন যদি বলি, সে দেখা যায় 20 থেকে 50% ফিল্টার ইউরিয়া এক্সক্রিট করে। একটা হেলদি পার্সন এক্সক্রিট করে অ্যাবাউট 20 to 50% অফ দ্য ফিল্টার ইউরিয়া। তো এইভাবে হচ্ছে ইউরিয়া আমাদের হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম ক্রিয়েশনে কন্ট্রিবিউট করছে। এটা গেল আমার হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম কিভাবে প্রডিউসড হচ্ছে। একটা দেখলাম কাউন্টার কারেন্ট মাল্টিপ্লাই সিস্টেম, আর এটা হচ্ছে ইউরিয়া রিসার্কুলেশন। দেন হচ্ছে এটাতে আরেক যেটা কোশ্চেন আসে যে নেম দ্য মেকানিজম দ্যাট মেইনটেইন হাইপার অসমোলারিটি অফ দ্য রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এই হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়ামটা কে মেইনটেইন করছে? হ্যাঁ, কোন মেকানিজমটা হচ্ছে মেইনটেইন করছে? তো এটাও আমরা দেখেছি অলরেডি যে ভাসারেক্টা, এই ভাসারেক্টাটা হচ্ছে একটা যে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, সেটাই হচ্ছে মেইনটেইন করছে এই হাইপার অসমোলারিটি অফ দ্য রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এই যে রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম যে হাইপার অসমোটিক হচ্ছে, এটাকে প্রিজার্ভ করছে বা মেইনটেইন করছে হচ্ছে ভাসারেক্টা। কিভাবে কাজ করে? কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কাজ করে। তারপর হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা কি তৈরি করছে? আমরা জানি কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনে এটা আমার দরকার হচ্ছে। এই হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম আমার এটার অ্যাডভান্টেজ হচ্ছে এই যে ইনফরমেশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনে হচ্ছে লাগছে। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা কোশ্চেন আছে, হোয়াট ডু মিন বাই কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। আমরা যেটা বললাম যে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কি, এটাও দেখলাম। তারপর হোয়াট ডু মিন বাই কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, এগুলা ভাইভাতে কার্ড কোশ্চেন আছে, আবার রিটেনও আসে। হ্যাঁ, হোয়াট ডু মিন বাই কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। তো কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জারের যে ব্যাপারটা, এখানে এক্সচেঞ্জার বলতে কি বুঝো? হ্যাঁ, বললে আমরা জানি যে ভাসারেক্টাটাই মেইনলি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার হিসেবে কাজ করে। এখানে কি এক্সচেঞ্জ হচ্ছে?
সলিউট এক্সচেঞ্জ হচ্ছে, হ্যাঁ, সলিউট এক্সচেঞ্জ হচ্ছে ফর ওয়াটার, সলিউট এক্সচেঞ্জ হচ্ছে ফর ওয়াটার বিটুইন অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টা। এই যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টার মধ্যে সলিউট এক্সচেঞ্জ হচ্ছে ফর ওয়াটার, হ্যাঁ, ফর ওয়াটার সলিউট এক্সচেঞ্জ হচ্ছে। যার কারণে এই ভাসা রেক্টাটাকে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে প্রিজার্ভেশন অফ হাইপার অসমোটিক রেনাল মেডুলারি ইন্টারস্টিশিয়াম। আচ্ছা, কিভাবে কিভাবে প্রিজার্ভ হচ্ছে? Without a special medullary blood flow system, the solute pumped into the renal medulla by the countercurrent multiplier system would be rapidly dissipated. যদি কোনো এখানে বলা হচ্ছে একটা স্পেশাল মেডুলারি ব্লাড ফ্লো সিস্টেম ছাড়া সলিউট গুলা যেগুলা পাম্প হয়ে রেনাল মেডুলাতে আসছে কাউন্টারকারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেমের মাধ্যমে, এটা দেখা যায় র্যাপিডলি আবার ডিসিপেটেড হয়ে যায়। এখন এই হাইপার অসমোলারিটি অফ দ্য রেনাল মেডুলা ইজ প্রিজার্ভ বাই কিভাবে? একটা হচ্ছে লো মেডুলারি ব্লাড ফ্লো, যেটা আমরা জানি টোটাল রেনাল ব্লাড ফ্লো 1 to 2%, 1 to 2% of total renal blood flow. এই যে লো মেডুলারি ব্লাড ফ্লোটা হেল্পস টু মিনিমাইজ সলিউট লস ফ্রম দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এটা সলিউট লসটাকে মিনিমাইজ করছে ফ্রম মেডুলারি ইন্টারস্টিশিয়াম, ব্লাড ফ্লোটা কম থাকার কারণে। আরেকটা হচ্ছে ভাসার একটা যে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার, এটাও মিনিমাইজ করে ওয়াশ আউট অফ সলিউট ফ্রম দ্য মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এর কারণে মেডুলারি ইন্টারস্টিশিয়াম থেকে সলিউট যে ওয়াশ আউট হবে এটাকেও মিনিমাইজ করে। এখন ভাসার একটা কিভাবে এক্সচেঞ্জার হিসেবে কাজ করছে এটা আমরা দেখবো। আচ্ছা, ফার্স্টে হচ্ছে অ্যাজ ব্লাড ডিসেন্ট ইনটু দ্য মেডুলা, ব্লাড যখন ডিসেন্ট হয়ে মেডুলাতে আসে, মেডুলা বলতে এখানে বোঝাচ্ছে এই যে ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টার কথা বলা হচ্ছে। অ্যাজ ব্লাড ডিসেন্ট ইনটু দ্য মেডুলা, সেটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ দ্য ভাসা রেক্টা টুয়ার্ডস দ্য প্যাপিলা, হ্যাঁ, ব্লাডটা যখন ডিসেন্ড করে মেডুলাতে আসে টুয়ার্ডস দ্য প্যাপিলা, it becomes progressively more concentrated, এটা কি হয়ে যায়? more concentrated হয়ে যায় বা হাইপার অসমোটিক হয়ে যায়। it become progressively more hyperosmotic or concentrated, partly by solute entry from the interstitium, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াম থেকে সলিউট এন্ট্রি হচ্ছে ওই ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টাতে, আর পার্টলি বাই লস অফ ওয়াটার ইনটু দ্য ইন্টারস্টিশিয়াম, ইন্টারস্টিশিয়ামে ওয়াটার লস হচ্ছে। আচ্ছা, ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টাটা যে আছে এখানে, এটা কেন কনসেন্ট্রেটেড হচ্ছে? একটা হচ্ছে এখানে সলিউট এন্ট্রি হচ্ছে ইন্টারস্টিশিয়াম থেকে, আর একটা হচ্ছে এখান থেকে ওয়াটার লস হচ্ছে, লস ওয়াটার বের হয়ে কোথায় যাচ্ছে? ইন্টারস্টিশিয়াম। যার কারণে ব্লাডটা যখন এই ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টাতে আসছে তখন মোর কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। তো বাই দ্য টাইম দ্য ব্লাড রিচেস দ্য টিপ অফ দ্য ভাসা রেক্টা, যখন ব্লাডটা রিচ করে টিপ অফ দ্য ভাসা রেক্টাতে, এটার কনসেন্ট্রেশনটা বেড়ে 1200 মিলিঅস্মল পার লিটার হয়ে যায়, the same as that of the medullary interstitium. এই কারণে টিপ অফ দ্য ভাসা রেক্টাতে যখন ব্লাডটা রিচ করে তখন এটা কনসেন্ট্রেশনটা বেড়ে 1200 মিলিঅস্মল পার লিটার হয়ে যায়, যেটা হচ্ছে সেম কার মেডুলারি ইন্টারস্টিশিয়ামে। তারপর আবার দেখবো যে যখন ব্লাডটা অ্যাসেন্ড করছে ব্যাক টুয়ার্ডস দ্য কর্টেক্স, হ্যাঁ, আবার যখন ব্লাডটা অ্যাসেন্ড করছে ব্যাক টুয়ার্ড দ্য কর্টেক্স মানে অ্যাসেন্ডিং লিম্ব অফ দ্য ভাসা রেক্টার দিকে, তখন এটা আবার লেস কনসেন্ট্রেটেড হয়ে যায়। কেন? as solute diffuse back out into the medullary interstitium, আরেকটা হচ্ছে water moves into the vasa recta. Ascending limb of the vasa recta তে এসে ব্লাডটা কেন লেস কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে? একটা হচ্ছে আমার সলিউট গুলা হচ্ছে এখানে বের হয়ে আবার ইন্টারস্টিশিয়ামে চলে আসছে, আর ওয়াটার মুভস করছে ভাসা রেক্টায়, ওয়াটার ইন্টারস্টিশিয়াম থেকে ভাসা রেক্টায় আসছে। তো এই কারণে এখানে অ্যাসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টার যে ব্লাডটা থাকে এটা লেস কনসেন্ট্রেটেড হয়ে যায়। এই যে দেখো এই ফিগারটা কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ ইন দ্য ভাসা রেক্টা, যেটা আমরা বলছিলাম যে যখন ব্লাডটা ডিসেন্ড করে
কোথায় মেডুলার দিকে, হ্যাঁ, টুয়ার্ডস দ্য প্যাপিলা, মানে ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টার কথা বলা হচ্ছে। এখানে ব্লাডটা মোর কনসেন্ট্রেটেড হয়ে যায়। কেন? এখানে আমরা দেখছি যে সলিউট এন্ট্রি হচ্ছে এখানে ইন্টারস্টিশিয়াম থেকে ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টায়, আর ওয়াটার লস হচ্ছে এই ডিসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টা থেকে কোথায়? ইন্টারস্টিশিয়ামে। যার কারণে এটা মোর কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে 600, 800, 1000, আলটিমেটলি টিপ অফ দ্য ভাসা রেক্টায় যে 1200 হয়ে যায়, 1200 মিলিঅসমোল পার লিটার হয়ে যায়। এই যে ইন্টারস্টিশিয়ামে সেম 1200, হ্যাঁ। তারপর আবার যখন এটা অ্যাসেন্ড করবে তখন আবার কমতে থাকে, হ্যাঁ, লেস কনসেন্ট্রেটেড হয়ে যায়। কেন? সলিউটটা বের হয়ে আবার ইন্টারস্টিশিয়ামে যাচ্ছে, আর ওয়াটার এখানে এন্ট্রি হচ্ছে ইন্টারস্টিশিয়াম থেকে অ্যাসেন্ডিং লিম্ব অফ ভাসা রেক্টায়। যার কারণে এটা লেস কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, আবার কমে 1000, 800, 600 থেকে আলটিমেটলি 350 মতো হয়ে যায়। তো এইভাবে হচ্ছে সলিড গুলা এক্সচেঞ্জ হচ্ছে, হ্যাঁ, ফর ওয়াটার বিটুইন দ্য অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং লিম্ব অফ দ্য ভাসা রেক্টা। যার কারণে